এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব আব্দুল্লাহ আল কায়সার, 206 নারায়ণগঞ্জ 3। আপনার নির্ধারিত সময় 7 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি 2024-2025 বাজেটের উপর আলোচনার পূর্বে সর্বপ্রথমে স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্টে জাতির পিতার পরিবারের সকল সদস্যদের, যাদেরকে নির্মমভাবে হত্যা করে এই দেশকে একটি অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল, আমি তাদের সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি স্মরণ করি জাতীয় চার নেতা এবং সকল মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশকে আমরা স্বাধীন দেশ পেয়েছি। মাননীয় স্পিকার, আজকে সর্বপ্রথমে আমি বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন বাংলাদেশকে উনি মানচিত্রে দেখবেন। এটাই ছিল আমাদের জাতির পিতার স্বপ্ন। 1949 সালে তিলে তিলে গড়া এই বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযোদ্ধায় নেতৃত্ব দিয়েছে যেই দল, সেই দলের নাম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দল আজকে তিলে তিলে 1949 সাল থেকে 71 পর্যন্ত বহু ষড়যন্ত্র, বহু আন্দোলন করে আমাদের আজকে এই বাংলাদেশ উপহার দিয়েছেন। যে বাংলাদেশের মাথা উঁচু করে আমরা গর্বের সাথে বলতে পারি আজকে আমরা বাংলাদেশের নাগরিক। যেই বাংলাদেশ এক সময় তলাবিহীন একটি দেশ হিসেবে সারা বিশ্বের সামনে উপস্থাপন করা হয়েছিল, আজকে আত্মনির্ভরশীল একটি বাংলাদেশ, মধ্যম আয়ের দেশ একটি বাংলাদেশ হিসেবে আমরা মাথা উঁচু করে আমরা সারা বিশ্বের সামনে আমরা গর্ব করে বলতে পারি এটি হলো জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ। যেই বাংলাদেশকে আজকে সারা বিশ্বের সামনে জননেত্রী শেখ হাসিনার পরিশ্রম করে, কষ্ট করে, সমস্ত আরাম আয়েশ ত্যাগ করে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য উনি ত্যাগ স্বীকার করে যাচ্ছেন। সেই বাংলাদেশের নাগরিক হয়ে আমি গর্ববোধ করে আমি বলতে পারি আজকে আমি সেই মহান সংসদের আজকে সংসদ সদস্য। আমি আজকে এই বাজেটের উপরে যেহেতু আলোচনা, আমি আমার বাজেটের আলোচনার সর্বপ্রথমে আমি স্মরণ করি আমার নির্বাচনী এলাকা সোনারগাঁর সকল ভোটারদের, যারা বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে এই মহান পবিত্র জায়গায় পাঠিয়েছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার দাদা মরহুম সাজেদ আলী, যিনি বঙ্গবন্ধুর সাথে উনি এমসিএ নির্বাচিত ছিলেন। আমি স্মরণ করি আমার পরিবারের সকল মুরব্বীদের, যারা ইতিপূর্বে সংসদ সদস্য হয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন, যারা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সোনারগাঁকে নেতৃত্ব দিয়েছেন অতীতে। বিশেষভাবে আমি স্মরণ করি আমার পিতা মরহুম আবুল আসনার সাহেবকে, যিনি হয়তোবা সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি, কিন্তু ওনার ত্যাগের বিনিময়ে, ওনার আত্মত্যাগের বিনিময়ে আজকে সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে, যার ফলশ্রুতিতে আজকে জননেত্রী শেখ হাসিনা আবুল আসনার সাহেবের সন্তান হিসেবে আজকে সারা বিশ্বের সামনে, সারা বাংলাদেশের সামনে আমাকে একটি স্থান করে দিয়েছেন। 316 কোটি 20 কোটি মানুষের মধ্যে 300 জনের মধ্যে একজন হলাম আমি। আমার চাওয়া পাওয়ার আর কিছু নেই। এখন শুধু একটা জিনিসই আমি চাই মাননীয় স্পিকার আপনার মাধ্যমে, যে আমার সোনারগাঁবাসী যারা বিশ্বাস করে ভোট দিয়ে আওয়ামী লীগের একজন প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে ভোট দিয়েছেন, তাদের সমস্ত চাওয়া পাওয়াকে বাস্তবায়ন করার জন্য এই মহান সংসদে আমি উপস্থিত হয়েছি। আজকে মাননীয় স্পিকার, সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার নিয়ে এবারের প্রস্তাবিত বাজেট সরকার ও জনসাধারণ স্বপ্ন দেখছে ভিন্ন একটি বাংলাদেশের, অপেক্ষা করছে নতুন একটি অর্থনীতির। আমাদের তরুণ সমাজরা স্বপ্ন দেখছে স্মার্ট বাংলাদেশের, স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি,
স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ ব্যবস্থা নির্মাণ প্রকল্পে মাননীয় অর্থমন্ত্রী দ্বারা প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি জোর দিয়েছেন 2041 সালের জন্য আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহারের উপরে। এজন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী সোনারগাঁও উপজেলাকে শিল্পনগরী অঞ্চল ও উন্নয়নের কেন্দ্রবিন্দু গেটওয়ে হিসেবে ঘোষণা দিয়েছেন। 2008-এর পূর্বে, নবম জাতীয় সংসদের পূর্বে বাংলাদেশের চিত্র ছিল ভিন্ন। এক দুর্ভিক্ষ, দুর্নীতি, সমস্ত অর্থ লুটপাট করে হাওয়া ভবনে সমস্ত অর্থ নিয়ে যেত সেই বিএনপির চক্র দুর্নীতিবাজরা। জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করার পর আমাদের বাংলাদেশের চিত্র পাল্টাতে শুরু করেছে। সোনারগাঁ হয়েছে অর্থনৈতিক একটি জোন। সোনারগাঁ রূপান্তরিত হয়েছে পাওয়ার হাবে, যেখানে ইতিমধ্যেই 4টি বড় বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের সোনারগাঁয়ে 4টি ইকোনমিক জোন মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, যেখানে ছোট বড় প্রায় 400-রও বেশি শিল্প প্রতিষ্ঠান, চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত এই জোনগুলিকে আমরা বিশেষভাবে নজর দিয়ে যারা এখানে উদ্যোক্তা তাদেরকে সেই পরিবেশ সৃষ্টি করে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলে তাদের পাশে ছায়ার মতো থেকে তাদেরকে আমরা সেই সহযোগিতা করে যাচ্ছি। এই বৃহৎ বৃহৎ প্রতিষ্ঠানগুলির দেশের চাহিদা পূরণ। 1 মিনিট বলবেন, 1 মিনিট। মাননীয় স্পিকার, 2 মিনিট। রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে বিশাল ভূমিকা রাখছে। দুঃখের বিষয় হলো মাননীয় স্পিকার, যেখানে আমরা এই উদ্যোক্তাদের একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা বিশেষ ভূমিকা রাখছি, কিন্তু এখানে দেখা যায় কিছু কিছু ফ্যাক্টরির কারণে আমাদের সোনারগাঁর বিভিন্ন বর্জ্য নিষ্কাশনের কারণে, কেমিক্যাল নিষ্কাশনের কারণে পরিবেশ আজকে হুমকির মুখে। আজকে ছোট ছোট শিশুরা বা অথবা যারা নাকি আমাদের গর্ভবতী মায়েরা, তারা আজকে মৃত্যুর দিকে পাঞ্জা লড়ছে এবং ছোট ছোট বাচ্চারাও তারা বিভিন্নভাবে তাদের চর্মরোগে তারা আক্রান্ত। আমরা চাই আপনার মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলিতে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের কিন্তু প্রজন্মকে সঠিক পরিবেশ আমাদের উপহার দিতে হবে। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানগুলি সচেতন হয়ে আমাদের যাতে পরিবেশকে দূষণ না করে আমাদের সোনারগাঁর আগামী ভবিষ্যতের জন্য যাতে সেই পরিবেশটি তৈরি করে দেয়। আমাদের বাংলাদেশে এবং আমাদের সোনারগাঁয় পুরুষ এবং মহিলাদের কিন্তু ভোটের অধিকার সমান এবং আমাদের সমান তাদের আমাদের সেখানে তাদের একটা চাহিদা ছিল গ্যাস। আমি জানি না এই সিদ্ধান্ত কবে, যদি কোনো সময় হয় তাদের এই দাবিটি অবৈধ গ্যাসগুলিকে বৈধ করা জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে আমি সোনারগাঁবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের রাস্তাঘাট ব্যাপক উন্নয়ন হয়েছে, 1 মিনিট বলুন, 1 মিনিট। স্পিকার, আমার মতে আমাদের সোনারগাঁয়ের যে রাস্তাঘাটগুলি রয়েছে সেগুলি আমাদের ধারাবাহিকভাবে উন্নয়নের পাশাপাশি ড্রেনেজ সিস্টেমগুলি আমাদের উন্নয়ন করা উচিত। ড্রেনেজ ব্যবস্থা যদি আমরা উন্নয়ন করতে না পারি, প্রশস্ত করতে না পারি, আমাদের তাহলে যে অর্থটি আমরা এই প্রকল্পে, এই রাস্তাঘাটে আমরা যেটি ব্যয় করছি সেটা আমার মনে হয় সেটা সঠিকভাবে আমরা ব্যবহার করতে আমরা পারছি না। সেটি আমরা আসলে আমাদের
ড্রেনেজ ব্যবস্থাগুলি সর্বপ্রথমে করা দরকার, রাস্তাগুলি প্রশস্ত করা দরকার। আমাদের সোনারগাঁ পর্যটন নগরী একটি এলাকা, সেখানে আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, আমাদের ঈদের পরের দিন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সোনারগাঁয়ে গিয়েছিলেন। আপনারা জানেন মাননীয় স্পিকার, সময় শেষ করুন, 1 মিনিট। মাননীয় স্পিকার 1 মিনিট। আশ্রমে হাজার হাজার কিংবা লক্ষ লক্ষ দর্শনার্থীরা সেখানে উপস্থিত হন। আমরা দাবি করেছিলাম মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে আমাদের সেই বারোদির আশ্রমের পাশে একটি স্বাস্থ্য সাবসেন্টার একটি রয়েছে, সেটিকে যদি আমরা 20 শয্যা একটি ছোট একটি স্বাস্থ্য কমপ্লেক্স করে দিতে পারি, কারণ দেশি বিদেশি এত দর্শনার্থীরা সেখানে উপস্থিত হয়, যদি কোনো সময় তারা অসুস্থ হয় বা কোনো দুর্ঘটনা ঘটে, তাদেরকে উপজেলায় সেখান থেকে অন্য চিকিৎসার জন্য নিয়ে যেতে তাদের অনেক বড় ক্ষয়ক্ষতি হতে পারে। সেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, সেটা যুগ উপযোগী একটি চাহিদা আমাদের বারোদি ইউনিয়ন থেকে এসেছে। আমাদের হিন্দু সম্প্রদায়ের সকলে সেখানে উপস্থিত ছিলেন। আমি আমার বক্তব্যের শেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনা